স্নিগ্ধ বিষ লিখেছেন সানজিদ আক্তার মুন্নি। পর্ব সংখ্যা ৫১। কণ্ঠে জান্নাতুল ফেরদৌস মনি। তৌসির বিছানার প্রান্তে দুপা ঝুলিয়ে বসে আছে। তার ঠিক পেছন ঘেঁষে বসে আছে নাজা। তাড়াহুড়োয় নিজের ড্রেসটা সে উল্টো করে পড়ে বসে আছে। তৌসির ঘাড় ঘুরিয়ে কিছুটা ক্লান্ত আর নির্লিপ্ত দৃষ্টিতে নাজার দিকে তাকায়। শান্ত স্বরে তৌসির বলে, এখন আমি শুধু বলবো আর তুই শুধু শুনবি, মাঝখানে কোনো টু শব্দটিও করবি না। নাজা বাধ্য মেয়ের মতো সুদূর ভঙ্গিতে মাথা নেড়ে বলল, জি আচ্ছা। বুকচির একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তৌসিরের। অতঃপর সে শুরু করে তার ফেলে আসা জীবনের গল্প। আমার জন্ম তামিলনাড়ুর তিরুনাল্লুরে। একসময় প্রভাবশালী ইসমাল পরিবারের সন্তান আমি। আমার বাবা হন তখনকার চিফ মিনিস্টার বাদশাহ তৌহিদ ইলমাজ। তবে লোকের মুখে সবাই তাকে শুধু বাদশাহ নামেই চেনে। তবে তার একটা ডাকনাম এবং সম্মানও ছিল। ইলমান পরিবারের সবচেয়ে ছোট ছেলে আমি নাজা। আমি আর আমার যমজ ভাই ইয়াদ সেদিন পৃথিবীতে আলো দেখি। সেদিন আমার মা চাচে চিরদিনের মতো সেদিন আমাদের মা চিরদিনের মতো অন্ধকারে হারিয়ে যায়, মারা যান তিনি। আমাদের থেকে 18 মাসের বড় আরেক ভাই আছে, নাম ওয়াসেস। আর ভাইদের ওপরে আমাদের 3 বোন। মরিয়ম মায়ের মৃত্যুর সময় ওর বয়স তখন 10 বছর। মেজ বোন মাইশা বয়স 12, আর সবচেয়ে বড় বোন হচ্ছে ইভা, যার বয়স কেবল 14। মায়ের মুখটা কেমন ছিল তা আমরা কোনোদিন স্বচক্ষে দেখার সুযোগ পাইনি। এই 3 বোন বুকে আমাদের নিয়ে বড় করেছে। বয়সে তারা তখন নিতান্তই শিশু, তাও বাড়ির কাজের মানুষদের সাথে মিলে যেমন তেমন করে আমাদের বুকে আগলে রাখে। আমাদের মা শব্দটা মানে এই 3 বোনই। তারা ঠিক মায়ের মতো করেই মমতা ভালোবাসা দিয়ে আমাদের বড় করে তোলে। বাবা আমাদের জীবনে শান্তিপ্রিয় আর সৎ একজন মানুষ। তার এই সততার কারণেই টানা 2 বার তিনি ক্ষমতায় থাকেন। বংশগতভাবে আমরা ছিলাম প্রচণ্ড প্রভাবশালী বিত্তবান। দাদার আমলে কত জায়গা জমি, কত যে ছড়ানো ছিটানো প্রপার্টি আছে, খোদ বাবাও সঠিক হিসেব জানে না। বাবা ছিলেন তার বাবা মায়ের একমাত্র সন্তান, কিন্তু ওই যে কথায় কয় না, এই দুনিয়ায় আসলে ভালো মানুষের জন্য না। আমাদের বেলাতেও ঠিক তাই হয়। তরিনাল্লুরের বেশ কিছু বড় এলাকা ছিল যেখানে বাবা নিজের উদ্যোগে স্থানীয় কৃষক আর বস্তির গরিব মানুষদের থাকার ব্যবস্থা করে দেয়। কিন্তু কেরালা থেকে আসা খলিল নামের এক জানোয়ার মাফিয়ার নজর পড়ে এই জায়গাগুলোর ওপর। সেও আমাদের মতোই মুসলিম ছিল, কিন্তু শুধু নামে কামেই একটা জানোয়ার ছিল। সে ওই এলাকা নিজের ফ্যাক্টরি বসানোর জন্য বাবাকে বারবার প্রস্তাব দিত জায়গাগুলো তার কাছে বিক্রি করে দিতে। এগুলো অসহায় মানুষের চোখের সামনে আশ্রয়হীন হয়ে পড়বে, এই কথা চিন্তা করে বাবার মুখের ওপর খলিলের প্রস্তাব সরাসরি নাকচ করে দেয়। কিন্তু খলিলও তো আর ছোটোখাটো কেউ না, বড় মাফের মাফিয়া। সে দিনের পর দিন বাবাকে নানাভাবে হুমকি দিতে থাকে, এমনকি বাবার পলিটিক্যাল কেরিয়ারও কালিমা লেপতে চেষ্টা করে। কিন্তু আমার বাপ এক কথার মানুষ, আজ তো একটা পাহাড়ের মতো বললেন, মরবো কিন্তু নিজের নীতি থেকে এক চুলও সরব না। আমাদের পৈতৃক সম্পত্তির ব্যক্তি থাকে চোখ পড়ার মতো দিগন্ত বিস্তৃত আবাদি জমি, পুরনো দিনের রমরমা ব্যবসা, আর শহরের ঠিক প্রাণকেন্দ্রে থাকা কয়েকটি অট্টালিকা, সব মিলিয়ে এক বড় সাম্রাজ্য। কিন্তু সম্পদের এই পাহাড় যে একদিন নিজেদের ভেতরেই কলন্তর হবে এক ঝড় তুলে। বাবা তীক্ষ্ণ দৃষ্টি তা অনেক আগেই আঁচ করতে পেরেছিলেন। তাই মৃত্যুর আগে তিনি এক নিখুঁত চাল চলে গেছে। পরিবারের এই বিপুল বিপুল সম্পত্তি তিনি ভাগ করে দেন ঠিকই, তবে তৈরি করেন 3টা সম্পূর্ণ আলাদা দলিল। 3 ভাই নামে আলাদা আলাদা দলিল করে তিনি। কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে বাবার মাস্টারমাইন্ড স্ট্রোক। দলিলে স্পষ্ট উল্লেখ আছে এই 3টি দলিল কোনোটির একক কোনো ক্ষমতা নেই। যে কোনো একটি বা 2টি দলিল দিয়ে এই সম্পদ একটা কাচের টুকরো বিক্রয় করা, হস্তান্তর করা যাবে না। সম্পত্তির ওপর সমানতর অধিকার ফলাতে হলে 3টি দলিলকেই এক টেবিলে একসঙ্গে মেলাতে হবে। বাবা আসলে সম্পদের কোনো ভাগই করেন না, বরং বিপদের দিনে 3 ভাইকে যাতে একই ছাদের নিচে কাঁধে হাত মিলিয়ে চলতে পারে, সেই জন্যই উনি এই শিকলটা তৈরি করে যায়। এই উইল আর দলিল করার সাথে সাথেই বাবা খলিলের সব নোংরা কাজ আর মুখোশ সবার সামনে প্রকাশ করে আনেন। তাকে ধরার জন্য তার পেছনে লেলিয়ে দেয় পুলিশ। বাবার সাহসিকতায় এই পুরো কাজটা তাকে সাহায্য করে তারই চাচাতো ভাই সেলিম আর বাবার সবচেয়ে কাছের বন্ধু ইরশাদ সর্দার। সময়টা গড়ায় যায়। আমার আর ইহাদের বয়স তখন মোটে 7 বছরে পৌঁছায়। বড় আপুইভার বিয়ে হয়ে যায়।
কিন্তু দুলাভাই আমাদের বাড়িতেই থাকে, কারণ আপুদের চোখের আড়ালে করতে চায় না বাবা। আপু তখন 8 মাসের পোয়াতি, ভারী শরীর নিয়ে ধীর পায়ে হাঁটে। আমাদের জীবনটা একটা সাজানো গোছানো বাগানের মতোই, 3 ভাই 3 বোন, সারা বাড়ি জুড়ে হাসি খুশি আর আনন্দ। হায় রে, এই সুখের দিনগুলো এখন ঝাপসা স্বপ্নের মতোই লাগে। সিনেমায় যেমন হঠাৎ করে ডাকাত পড়ে, আমাদের সংসারটাও ঠিক তেমনই কালবৈশাখী ঝড়ে আছড়ে পড়ে। বাড়ির পালোয়ানার কাজের মানুষগুলো চোখের পলকে কাইটা টুকরো টুকরো করে ফেলে খলিলের লোকেরা। মুহূর্তে আমাদের বাড়িতে ভাসতে থাকে রক্তের বন্যায়। সে প্রায় শখানেক লোক নিয়ে আসে, আর যমদূতের মতো খলিল নিজে হাজির হয় আমাদের সামনে। জানোস না ঝা, দুনিয়ায় সবচেয়ে বড় কষ্ট কি? যখন আপন মানুষ পেছন থেকে বুকে ছুরি মারে। যেই সেলিম চাচা আব্বার নিজের রক্তের ভাইয়ের চেয়েও বেশি বিশ্বাস করত, জান দিয়ে ভালোবাসেন, সেই বেইমানি করে সেলিম চাচা কালসাপ হয়ে ওদের রাস্তা দেখিয়ে আনে। আমাদের ছোট 3 ভাইরে টাইনা হেসরা নিয়ে শক্ত করে চেয়ারের সাথে বাঁধে। বাবাকেও বাঁধে। ওরা চায় মরার আগে আমাদের চোখের পানি দেখে পৈশাচিক উল্লাস করতে। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা তখন খায় যখন আমাদের দুলাভাই, যার সন্তানের মা হতে চলেছে আমার আপু, সেও তাদের সাথে গিয়ে দাঁড়ায়, ঠোঁটে শয়তানি হাসি নিয়া। এর চেয়ে বড় ধাক্কা কি হইতে পারে? বাবা তো এক কথায় বাকরুদ্ধ হয়ে গিয়েছিল সেদিন। আমার জন্মদাতা বাবার সামনে, আমার কচি চোখের সামনে ওরা আমার কলিজার টুকরা 2 বোন ইভা আর মায়েশা চুল ধরে টাইনা হিসড়া নিয়ে আসে, বাবার পায়ের কাছে ছুঁড়ে ফেলে ওদের। শুরু হয় ধর্ষণ করা। জানোয়ারের দল ঝাঁপিয়ে পড়ে বোনগুলোর ওপর। 8 মাসের পোয়াতে একটা মেয়ে, পেটে তার একটা জ্যান্ত বাচ্চা। ওরা একটুও দয়া করে না। ওদের শরীর থেকে কাপড় খুলে সামান্য চামড়াও যেন হিংস্রের মতো টেনে ছিঁচড়ে খেতে থাকে ওরা। বাবা হাউমাউ করে কেঁদে ওঠে। যে মানুষটা কখনো মাথা নোয়াতে দেখিনি, যে মরে যাবে কিন্তু নীতি থেকে সরবে না, সেই বাবা ওই দিন ডুকরে কেঁদে ওঠেন। বাবারা, আমাদের তোরা টুকরো টুকরো করে কেটে ফেল, আমার সব ধন সম্পদ নিয়ে নে, তাও আমার মাগুলারে ছাইরা দে, ওদের গায়ে হাত দিস না। কিন্তু খলিল শয়তানের মতো হেসে বলল, সম্পদ তো নিবই রে, কিন্তু তার আগে চোখের সামনে একটু আসল মজাটা নিয়ে নেই। নিজের চোখের সামনে নিজের স্ত্রীর এমন সর্বনাশ হচ্ছে, আর আপুর স্বামী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। বল, এই দৃশ্য কোনো মানুষ সইতে পারে? আমার বোনগুলোর শরীর থেকে, বুকের স্তন থেকে শূন্য লজ্জাস্থান হতে তখন ফিনকি দিয়ে রক্ত ছুটে বের হচ্ছিল। ব্যথায়, কষ্টে আর অপমানে তাদের গগনবিদারী চিৎকার একটু পর গঙ্গানির রূপ নেয়। হায় রে আমার বোনগুলা রে, গঙ্গানি বাবারে চিৎকার। জানোস না ঝা, এত বছর পরেও কিন্তু আজ রাইতেও ঘুমাইলে চোখের সামনে যখন দেখি ইভা পর মাইশা রক্তমাখা হাতে আমার দিকে হাত বাড়াইয়া বাঁচার জন্য আকুতি জানাচ্ছে, ওই দিন সেই ভাঙা গলার আর্তনাদ আজ আমার কানের ভেতরে বাজতে থাকে রে। আমার বুকের ভেতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু আমি কিছু করতে পারি নাই, কিচ্ছু না। আমার চোখের সামনে সব ঘটেছে। সেই সেলিম চাচা আমার বাবার মতো দেখতে, সেও আজ জানোয়ারের রূপ নিল। সেও নোংরা উল্লাসে মেতে ওঠে আমার বোনগুলার ওপর। আমার 8 মাসের পোহাতি বোন কি পৈশাচিক নির্যাতনেরই শিকার হলো সেই দিন। আমার আপুটা সহ্য করতে না পারে ওই গর্ভের জ্যান্ত বাচ্চাটাকে ওরা ওর লজ্জাস্থানে হাত ঢুকিয়ে টেনে হিঁচড়ে বের করে এনে ওরা মাথা আর ধরে নিজেরাই পানটারে নির্মমভাবে শেষ করে দেয়। আমার মায়ের মতো বড় আপুটা একটা বিকট চিৎকার দিয়ে চিরকালের মতো স্তব্ধ হয়ে যায়। আমার বড় আপু মারা যায়, কিন্তু জানোয়ারগুলো থামে না। একটা লাশের ওপর যে কতবার হামলায় পড়েছে তারা, তার হিসাব নেই। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আমার বাবার বুক ফাটা চিৎকার দেয়। চিৎকার করে কাঁদতে কাঁদতে হঠাৎ ওনার শরীর আছড়ে পড়ে মাটিতে। হার্ট অ্যাটাক করে আমাদের চোখের সামনে আব্বা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সেদিন। নিজের মেয়েকে এভাবে ধর্ষিত হতে দেখে কেই বা পারবে নিজেকে সামলে রাখতে? বাবাও চলে যায় আমাদের ছেড়ে। 3 ভাই হয়ে যায় একা। শক্ত রশিতে বাঁধা অবস্থায় আমরা হু হু করে কাঁদতেছি। আমাদের চোখের সামনে আমাদের দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে, আর আমরা কিছু করতে পারছি না। আমরা সোজা মেজো আপুর সাথে তখনও চলছিল এসব 30 জনের বেশি লোকের নরপশুর মতোই হামলা। আমার হাসি খুশি বোনটা ওরা তিলে তিলে ছিঁড়ে খুঁড়ে খাচ্ছিল। তারপরে একটা চেয়ার ভেঙে তার পায়া নিয়ে আমার আপুর লজ্জাস্থানে প্রবেশ করিয়ে দেয় এক ধাক্কায়। সাথে সাথে আপু ইয়াল্লা বলে মুখ দিয়ে রক্তবমি করেই শেষ হয়ে যায় সেই দিন সেও। আমার সেজো আপুটা আরও বাঁচার সুযোগ পায় না। মেজো আপু
মতো সেও চলে যায় আমাদের ছেড়ে। মেঝের ওপর আমার বোনটার ছিন্ন ভিন্ন শরীর পড়ে থাকে। আমার বোনের কামড়ে ছিঁড়ে নেওয়া স্তন, চামড়া আর তাজা রক্তে একাকার। আর আমরা শুধু ফ্যালফ্যাল করে দেখতে থাকি। আমার চোখের পানি শুকায়া পাথর হয়ে গিয়েছিল ওই দিন। আমরা শুধু তাকাইয়াছিলাম সেই রাতে। আমাদের ছোট্ট বোন মরিয়ম ওর এক বান্ধবীর বাসায়। আর এ সময় ইরশাদ আঙ্কেল দৌড়াইয়া গেছিল মরিয়মরে আনতে। ঠিক ওই সময়টাতেই কই থেকে জানি খবর নিছে উনারে। খলিল আইসা পড়ছে তৎক্ষণাৎ জমদূতে নেয় মতন খলিল খবর পড়ায় আঙ্কেল তড়িঘড়ি কইরা পুলিশ ফোর্স রেডি কইরা নিয়ে আসলো। কিন্তু আফসোস, ওনারা আসতে আসতে আমাদের দুনিয়া ভাঙচুর হইয়া গেছিল, সব শেষ। খলিল তের পালিত কুত্তাগুলো আমগো কিন্তু মায়েরা ফেলে নাই, কারণ একটাই, ওই সম্পত্তির দলিলগুলো সব তো আমগো নামে। ওদের আসল মতলব ছিল আমাদের জ্যান্ত তুইলা নিয়ে যাওয়া। কিন্তু তার আগে তো পুলিশ এসে পড়ে। কিন্তু ওই পুলিশ, ওরাও ছিল খলিলের মতোই গোলাম, শুধু ডিউটি করার একটা ভান, একটা লোক দেখানো স্বচ্ছতা বজায় রাখতে ওরা সাইরেন বাজিয়ে আইছিল। আমি নিজে এই দুই চোখে একদম স্পষ্ট দেখছি পুলিশের একদম গা ঘেঁষে খলিল বুক ফাইলটা হাইটা বাহির হইয়া গেছিল, অথচ তারা টু শব্দটিও করেনি। উল্টা পুলিশ কমিশনার চোখের ইশারায় খলিলকে বুঝিয়াই দিছে পরিস্থিতিটা এখন একটু শান্ত হতে দে, এগুলোর আমরা ঠিকই তুইলা আনিমু। শুধু খাড়ার দেখাইলাম, কিন্তু কিছু করার ছিল না। আমাদের তিনজন অবস্থা ছিল একদম শোচনীয়, জ্যান্ত লাশের মতো। ইব্রাহিম পাটোয়ারি আর ইরশাদ সর্দার আঙ্কেল আমগো কোনো মতে টাইনা হিসরা নিজেদের বাড়িতে নিয়ে গেলেন। সকাল হইতে দেখি চারদিকে খবর রটাইয়া গেছে, রাতে নাকি ডাকাতের দল এসে আমাদের বাড়ি লুটপাট করছে আর সবাইরে কোপাইরে মাইরা ফেলছে। পুলিশ আর মিডিয়া মিলা পুরা ঘটনা ক্যামেরাতে বন্দি করলো, এত সুন্দর করে সাজায় ফেললো, আমরা সবাই বুঝতেই পারলাম না। বাবা আর বড় দুই বোনের লাশটা একটু যে শেষ দেখা দেখমু এই চিহ্নটুকু ছিল না। লাশটা কিভাবে যে মাটি চাপা দিয়ে দিছে ওরা, তাও জানি না। আমরা একটু মন ভরা কাঁদার সুযোগও পাইলাম না। বুকটা যে কেমনে দুমড়ে মুচড়ে চাইতেছিল, সেদিন কাউরে বুঝাবার পাই নাই। ইব্রাহিম আর ইরশাদ আঙ্কেল ভালো কইরাই বুঝা গেছিলেন তামিলনাড়ুতে আমাদের আর এক মুহূর্ত থাকা নিরাপদ না, থাকলে আমাদের গুম কইরা দিব। তাই ইরশাদ আঙ্কেল, আমার ভাই ইয়াদ, আমি আর মরিয়ম রেনিয়া সোজা চলে আসে উত্তরপ্রদেশে। আর ইব্রাহিম আঙ্কেল, আমার আরেক ভাই ওয়াসেস রেনিয়া সোজা গুজরাটে চলে গেলেন। ইব্রাহিম আঙ্কেলের নিজের কোনো পোলাপাইন ছিল না, তিনি বাবা হইতে পারতো না, তাই তিনি ওয়াসেসরে নিজের বুকে টাইনা নিলেন, নিজের সন্তানের মতো করে পরিবার দিয়া বড় করতে লাগলেন। পরে আমার ভাই ইয়াদের ইশরাত সর্দার নিজের কাছে রাইখা দিলেন, আর আমি হতভাগা এক। আর আমার বোন মরিয়ম রে আমকো মামা ঈশা বাংলাদেশে নিয়ে আসলো, কারণ আমার মা ছিল বাংলাদেশি। চোখের সামনে ভাইগুলো আলাদা হয়ে গেল, কিছু করার পারলাম না। আমরা তিন ভাইয়ের নাম থাকা তিনটা দলিল তিনজন আলাদা মানুষের কাছে গচ্ছিত রাখা হয়েছিল। ইয়াদেরটা রাখছিল ইরশাদ আঙ্কেল, ওয়াসেসেরটা পাটোয়ারি আঙ্কেল, আর আমার দলিল আমার বোন মরিয়মের কাছে। চাইলেই তো তারা এই সব সম্পত্তি খুব সহজেই মায়েরা দিয়া নিজেরা খাইতে পারতো, কিন্তু তারা তা করে নাই। তারা আসলে আমার বাবার রক্তের চাইতেও আপন, সত্যিকারের বন্ধু ছিল। বাংলাদেশে আসার পর চোখের পলকে কেমনে একটার পর একটা বছর কাইটা গেল। টুকটাক বাংলা ভাষা আমি আয়ত্ত কইরা ফেলাইলাম। মামা আমাদের অনেক আদর যত্ন করেই বড় করতেছিল। মামি অবশ্য আমগোর দুই চোখে একবারও দেখা পারতো না, কিন্তু মামার ভয়ে মুখের ওপর কিছু বলবার সাহসও পাইতো না। আমরা ভাই বোনেরা স্কুলে ভর্তি হইলাম। আমার বোনের বয়স তখন সবে 16তে পড়ছে। এইটুকুন একটা মেয়ে, অথচ এই বোনটা এখন আমার পুরো দুনিয়া, আমার সবচেয়ে আপনজন। ওর কোলেই আমি মাথা রেখা ঘুমাই, ও নিজের হাতে আমারে লোকমা তুলা খাওয়াই দেয়, গোসল করাই দেয়। মনে হয় আমার মরা মাটাই আবার যেন ফিরে আইছে। প্রথম বাবা, আপু আর মেজো আপুর কথা খুবই মনে পড়তো, খুব কাঁদতাম, রাইতে বিরাইতে চিল্লাইতাম। কিন্তু তারপর ধীরে ধীরে মানতে শুরু করলাম। বাচ্চা মন তো, তাই হয়তো মানতে একটু কষ্ট হয়েছিল। দিনের বেলা সব ঠিকঠাকই লাগে, কিন্তু রাতের বেলায় যে ভয়ঙ্কর স্মৃতি, রক্তে মাখা ট্রমা, একদম আমি নিজেই ট্রমাটিস্ট হইয়া যাই। ঠিক আমারে সাইরা কুইরা সিরা খাই যেন সেই স্মৃতিগুলা। ঘুমের ঘরে এখনো হয়তো খলিল বুঝি দরজা ভেঙে ঢুকলো, কিন্তু হায় আফসোস, হতভাগ্য মানুষের কপালে কি আর শোক জোটে রে? না যা, আমি এখন
এক হতভাগা যার সুখের স্বর্গ নেওয়ার সামর্থ্য কখনোই হয়নি। মামা মারা যায় আর শুরু হয় আমার ওপর মামির অত্যাচার। তুই জিজ্ঞেস করিস না নাচা আমি কেন টাকার ব্যাপারে এত কিপটামি করি। জানোস এই খাবারের জন্য করি। খিদার জ্বালায় প্রতিদিন চাতক পাখির মতো কাঁদতাম। তখন মামি এক মুঠো ভাত দিত না। রাস্তায় ফেলে দেওয়া বাসি ভাত খুঁজা খুঁজা খাইতাম। শেষমেশ ওই 2 টাকা আর 4 মুঠো ভাতের জন্য মামি আমার আর আমার বোনরে বাসার পাশের আবাসিক এলাকায় কাজে লাগাই দেয়। শেষমেশ ওই 2 টাকা আর 4 মুঠো ভাতই তো পাইতাম। সব যাই না মামি এতটা নিষ্ঠুর কাজ করে আমাদের। মামি সাপ বইলা দেয়, টাকা নিয়ে আইলে ভাত পাবি নইলো না। খিদায় জ্বালায় আমার বোনটা দেহ ব্যবসা শুরু করতে বাধ্য হয়। সারাদিন নোংরা বিছানায় নিজের শরীর বিছাইতো সে, আর আমি সেই পল্লীর গেটে বসে থাকতাম সকাল থেকে বিকাল পর্যন্ত। সারাদিন একটার পর একটা পুরুষ আইতো যাইতো, নিচে শুইতো আমার বোন, আর তার বদলে প্রতিদিন তারে দেওয়া হইতো মাত্র 200 টাকা। সেই টাকা আইনা মামিরে দিলে মামি আমাদের খাইতে দিত, রাইতে ঘরের কোণে ঘুমাইতে দিত। মাত্র 200 টাকার লাইগা, মাত্র 1 মুঠো ভাতের লাইগা আমার বোনটার শরীর বেশ ধরে না যা। আর এই জন্যই আমি এখন টাকা খরচ করতে পারি না রে, আমার কলিজা দেয় না। তখন এমনি কইরা 3 মাস কাটে। মানুষে আমারে দেখাই কয়, ওই দেখ বেশ্যামাকির ভাই যায়। আমার বোনটা দেখতে দেখতে খুব সুন্দর, তাই দূর দূরান্ত থেকে মানুষে আইতো ওর কাছে, ওর লাগে শুইতে আসতো লালসায়। এমনভাবে একদিন আমি গেটের বাইরে বসে অপেক্ষা করতেছি কখন আপু বের হইব আর আমরা ভাত খামো। সারাদিন তো আমরা ওই একবেলার ভাতই খাই। হঠাৎ শুনি ভেতর থেকে আপুর বিকট চিল্লানি আর ভাঙচুরের আওয়াজ। আমি দৌড়া গেট টপকায় ভেতরে যাই। গিয়া দেখি আমার বোন জ্যান্ত কাইটা টুকরা করা হইতাছে। একটা সাইকো নিজের রাগ মেটাতে আমার বোনের শরীরটারে কোড়াল দিয়ে কুপাইতাছে, তারপর জ্যান্ত শরীরটাতে কেরোসিন ঢাইলা আগুন ধরাইয়া দিতেছে। চারপাশে সবাই দেখি খালি ছায়া ছায়া দেখে, কেউ কিছু কয় না। আর ওই সাইকো দাঁড়ায় দাঁড়ায় হাসে। আগুন দাও দাও করে জ্বলতেছে, আমার বোন চিৎকার করে। আমি ওর কাছে সুইটটা যাইতে চাই, কিন্তু এখানেই মাসি আমারে জাপটা ধইরা নিল। আমি চিল্লাইয়া কই, আমার বোনটারে বাঁচান। ওই মহিলা কয়, তোর বোনটে তো আর বাঁচানো যাইব না, মরতে দে। মরলে এই সাইকো নিজেরে বাঁচাইতে যে টাকা ঢালতো তার অর্ধেক তুই পাবি। আমি প্রাণপণে ছুটে আমার বোনের দিকে, কিন্তু কিছু করতে পারি না। ওরা দুজন আমাকে শক্ত করে ধইরা রাখে আর আমার চোখের সামনে আমার বোনটারে আগুনে পুইরা ছাই হইতে দেয়। আমি এত চিল্লাই চিল্লাই কইলাম, আমি শুধু আসমানের দিকে তাকাই আর চিল্লাই, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ আমার আপুর গায়ের আগুন নিভাই দাও। আমার আর্তনাতে মনে হয় আল্লাহ শোনেন। প্রচণ্ড ঝড় আসে, তুফান ওঠে, ঝুম বৃষ্টি নামে, কিন্তু তার আগে আমার বোন মইরা যায়। তার বুক ফাটা গুঞ্জর, দুনিয়ায় আমার একমাত্র আশ্রয়স্থল পুইরা কয়লা হইয়া যায়। আমি আপুর পোড়া লাশটার কাছে বসি, ওর গলে যাওয়া চামড়ায় হাত দিয়ে ওই বৃষ্টির মাঝে হু হু করে কাঁদতে থাকি। বৃষ্টির পানি আপুর গলে যাওয়া শরীরটা ধুয়ে যেতে থাকে। ছোট আমি কাদার মাঝে বসে আপুর শরীর হাতে নিয়ে যাওয়া মাংস হাতের মুঠোয় নিয়ে জোরালো লাগানোর চেষ্টা করি, কিন্তু মাংস তার জোড়া লাগে না রে নাজা, আর লাগে না। কিছুক্ষণ পর সেখানে এসে পৌঁছায় ওই পল্লীর মালিক, মানে বিবিজান। উনি আমার সম্পর্কে সব যায় না, আমার এটাই না মামির কাছে নিয়ে যায়, কিন্তু এই পাষাণ জানোয়ার মামি তখনও বলে দেয় সে আমারে নিজের কাছে রাখবে না। বিবিজান তখন আমার চোখের দিকে তাকাইয়া কন, আমার লগে যাবি? আমি সিংহ হয়ে বাঁচামো। তুই সিংহ হইয়া বাঁচবি, তোরে আমি বাঘ বানামো। আমি বিন্দুমাত্র না ভেবে বলি যাব। যদি ওই মাসি আর ওই সাইকো লোক সবার সামনে আমারে মারতে দেয়, যদি ওই মাসি আর সাইকো লোকরে সবার সামনে আমারে মারতে দেয় বিবিজান, তাহলে আমি বিবিজানের লগে যাবো। বিবিজান সাথে সাথে হেসে ওঠে, খাঁটি মাল পাইছি, আয় মার। এই বলে উনি আমাকে আবারও সেখানে টেনে নিয়ে যায়। ওই মহিলার ওই সাইকোকে আমার সামনে কাত করে বেঁধে শুইয়ে দেয়।
তারপর আমার হাতে তুলে দেওয়া হয় কোরাল। আমিও মনে যত রাগ কষ্ট স্বপ্ন ওদের ওপর ঝাড়ি, ওদের বুকের ওপর উঠে একের পর এক কোপ ঝাড়ি ওদের ওপর, কোপাইতে কোপাইতে কলিজা ফুসফুস বের কই রানি। আমি টাইনা হিসেবে ছিঁড়া ফেলি। 8.5 বছর বয়সে আমি প্রথম খুন করি, তারপর শুরু হয় আমার খুনের অধ্যায়। সব মিলে প্রায় 150-এরও বেশি খুন করি আমি 12 বছর বয়সের ভেতরে। সেদিন বিবিচানাপুর পুরা শরীরটা কবরে নিয়ে আমারে বলে, তোকে তৈরি হতে হবে প্রতিশোধের জন্য। তবে হ্যাঁ, ওরা আমার এতটা খারাপ বানায় নাই, আমি খারাপ নিজে থেকে হয়েছি। আর তুই জানোস তোর এই বাড়িতে কার কথায় পাঠাইছে? খলিল তোর বাপ চাচার সাথে কাজ করে। ও তোর বাপ চাচারে হাত করছে, কারণ ও জানে এই শিকদার বাড়িতেই আমি আছি, কিন্তু কেডা আমি এটা কেউই জানে না। আর আমারে ধরার লেগে তোর বাপ চাচা তোরে পাঠাইছে। আমারে ধরতে পারলে আমার ভাইগুলারেও পাইব, আমারে ধরতে পারলে আমার ভাইগুলারে পাইব। আমাদের 3টা দলিলে ওর বড় প্রয়োজন। তোর বাপ চাচা ইন্ডিয়ার বর্ডারের চোরাচালান করে, আর খলিলের লগে তাকে সম্পর্ক খুব গাঢ়, তাই টাকাটাও লাগছে বহুত। এই বাড়িতে কে তামিলনাড়ুর সে জানতে, আর নিজের শক্তির অবস্থান করতে তোরে বিয়া দিছে, আর তালহারে দিছে বিষ, যদি তুই বিয়া না করস এর লাইগা, এই জন্য রে বিষ খাওয়াইছে। তসিরের কথাগুলো একেবারে ভারী পাথর হয়ে গেল নাজার বুকের ওপর আছড়ে পড়ে। ও পাথরের মতো জমে যায়, ঠোঁট ফাঁক করে কিছু গলা দিয়ে বের করার জন্য শব্দ বের হয় না। বুকের ভেতরটা হু হু করে ওঠে। কেউ মনে হচ্ছে খাবলে খাবলে কলিজাটা টেনে ছিঁড়ে নিচ্ছে। চোখের সামনে নোনা জল গড়িয়ে পড়ছে নাজার, অনবরত, থামার কোনো নাম নেই। নিজেকে আর কোনোভাবে সামলাতে না পেরে নাজা হাঁপাতে হাঁপাতে ঝটকা মেরে উঠে দাঁড়ায়। তারপর প্রায় ছুটে চলে যায় ওয়াশরুমে, দরজা ধারাম করে লেগে যায় পেছনে। তৌসির স্থির চোখে তাকিয়ে থাকে সেই দিকে। তারপর দীর্ঘ একটি তপ্ত নিঃশ্বাস বুক চিরে বেরিয়ে আসে তার। মনে মনে বিড়বিড় করে সে, সব ব্যথা আইজ তোর সামনে ঝাইরা দিলাম রে নাজা, এবার দেখুম তুই আদৌ আমার এই সংসারের যোগ্য কিনা। আসলে তৌসির আজ ইচ্ছে করে সব সত্য নাজার সামনে উগড়ে দেয়। এ তো এক কঠিন পরীক্ষা, সে দেখতে চায় নাজা কি সত্যি তৌসিরের বলো ওই পাথরের মতো হবে। নাজা কি তৌসিরের বলে কথাগুলো নিজের বাপ চাচার কাছে গিয়ে ফাঁস করে দেবে, নাকি বুকের ভেতরে চেপে রেখে মেনে নেবে সব। নাজার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা শুরু হলো এখন, ঠিক এই মুহূর্ত থেকে। ওইদিকে ওয়াশরুমের ভেতরে নাজার অবস্থা ভয়াবহ। বেসিনের কলটা পুরো ছেড়ে দিয়ে অঞ্জিল ভরে ভরে পানি ছিটকে মারছে মুখে, 1বার 2বার 3বার। কিছুতেই ভেতরে আগুনটা নিভছে না তার। ও চোখে মুখে পানির ঝাপটা দিতে দিতেই ফুপিয়ে ওঠে বারবার। নিজেকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করে পুরোপুরি ব্যর্থ হয় ও। তৌসিরের এক একটা কথা বিষমাখা তীরের মতো বিঁধেছে ওর বুকের মাঝে। ঠিক তখন এই ভেতর থেকে শেষ করে দিচ্ছে নাজাকে, একদম শেষ। কিছুক্ষণ পর ধীর কদমে পা কাঁপা কাঁপা ভাবে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে নাজা। ভেজা মুখ লাল হয়ে গেছে, ফুলে উঠেছে, এলোমেলো চুলে কোনো মতো এসে দাঁড়ায় তৌসিরের সামনে। তৌসির এক দৃষ্টে তাকিয়ে নাজার কান্না সিক্ত রক্ত জবা লাল চোখের দিকে। নাজা কিছুক্ষণ মূর্তির মতো দাঁড়িয়ে থাকে, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে সে। নিজের পরিবারের এত বড় জঘন্য কীর্তি সব জেনেও না জানার মতো করে কি করে কতরি করলো সে তৌসিরের সাথে। আর তৌসিরের বুকের ভেতর এতদিন থেকে পড়ে থাকা চাপ, এই ভয়ঙ্কর ক্ষত সব মিলিয়ে নাজার মাথার ভেতরটা ফাঁকা ফাঁকা লাগছে, হাত পা থরথর করে কাঁপছে। মেয়েদের চোখে তৌসিরের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে নাজা, কিন্তু একটা কিছু বলতে গেলেই ঠোঁট নড়ে না, কিন্তু গলা দিয়ে শব্দ বের হচ্ছে না তার। হঠাৎই মাথা ঘুরে ওঠে, চোখের সামনে সব ঝাপসা দেখতে শুরু করে। পা দুটো শরীরের ভার নিতে পারে না তার। তার চারপাশটা কেমন যেন চোখের সামনে দুলে ওঠে, টলমল করতে না পেরে তৌসিরের পাশে ঠাস করে হেলে পড়ে নাজা। পড়ার সাথে সাথেই ওর মাথাটা সজোরে গিয়ে ঠেক্কর খায় খাটের পাশে তক্ত কাঠপাশির কোনায়। আর মুহূর্তের মধ্যেই নাজার মাথা ফেটে ফিনকি দিয়ে বেরিয়ে আসে রক্ত। মাথা থেকে লাল রক্ত গড়িয়ে কপাল বেরিয়ে ভিজিয়ে দেয় ওর চোখের পাশলা, নাক কান গলা সব। তৌসির কয়েক সেকেন্ডের জন্য পাথর বনে বসে থাকে। মাথার ভেতরে সব এলোমেলো হয়ে যাচ্ছে ওর। চোখের সামনে ঝট করে ভেসে ওঠে অতীতের সে ভয়ঙ্কর দৃশ্য, রক্তে ভেজা মাইশা নিথর দেহ, নিথর হয়ে পড়ে থাকা ইভা আর মরিয়মের জ্বলন্ত মুখ। এক এক করে সব ভ্রম জীবন্ত হয়ে ওঠে ওর চোখের সামনে। আর এদিকে নাজা ধীরে ধীরে অবচেতন হতে থাকে। ওর চোখের পাথর দুটো ধীরে ধীরে নেমে আসে, ঠোঁট ফাঁক হয়ে আসে, ওর তাজা রক্ত ছড়িয়ে পড়তে থাকে মেঝেতে। তৌসির এক দৃষ্টে তাকিয়ে থাকে
অবয়স নিথর নাঝার ন্যায়, কিন্তু ঠিক তারপর মুহূর্তে ভেতরে জমে থাকা সব শক্তি, সব আতঙ্ক, সব ভালোবাসা এক করে বুক চিরে গগন বিদারী চিৎকার দিয়ে ওঠে তৌসির। বিবিজান, ও বিবিজান, আমার নাঝারে বাঁচাও, বিবিজান।